গল্পের শুরু হয় অ্যাডের পরিবারকে দেখিয়ে, যারা এখন তাদের ছুটি কাটাতে বালিতে এসেছিল। তবে সমুদ্র সৈকতে যাওয়ার আগে অ্যাড চায় তার মেয়ে ক্যাসিডোকে সাঁতার শেখাতে, তাই আসে তার মেয়েকে পানিতে নিয়ে এসেছে। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করে ক্যাসিডো তার বাবাকে বলে, তুমি আমাকে নিচ থেকে ধাক্কা দিচ্ছ কেন বাবা? তবে তার বাবা স্পষ্টভাবে এই অভিযোগ অস্বীকার করেন, কিন্তু ক্যাসিডো বারবার একই কথা বলতে থাকে। তখন অ্যাডেরও মনে হতে শুরু করে যে তার মেয়ে যা বলছে সেটা সত্য, কারণ এখন তিনি অনুভব করতে পারছেন যে পানির নিচে কিছু একটা আছে। তাই তিনি ক্যাসিডোকে বলে সে যেন উপরে চলে যায়। কিন্তু যখন অ্যাডের স্ত্রী ন্যাসি তার কাঁপা কণ্ঠ শুনে বাইরে আসে, তখন সে দেখে পরিস্থিতির অবস্থা খুবই ভয়াবহ। উভয় চিৎকার করছিল। তখন অ্যাড তাড়াতাড়ি তার মেয়েকে উপরে টেনে তুলতে বলে, কিন্তু যখন নিজের উঠবার সময় আসে তখন সে আর উঠতে পারে না, কারণ কিছু একটা যেন তাকে নিচে টেনে নিয়ে যাচ্ছিল। সে অনেক চেষ্টা করছিল, কিন্তু শেষে ন্যাসির হাতে শুধু রক্ত ভেজা অ্যাডের হাতটা এসে পৌঁছায়। এরপর হঠাৎ করে সবকিছু শেষ হয়ে যায়। একটি 9 বছরের মেয়ের জন্য নিজের বাবাকে এমন ভাবে মারা যেতে দেখা ছিল খুবই দুঃখের বিষয়। সে মানসিকভাবে ভেঙে পড়ে। সেই দুর্ঘটনার পর অনেক বছর কেটে যায়। এখন ক্যাসিডো বিবাহিত, তবে এখনো যখন সে ঘুমায় তখন সে একই দৃশ্য বারবার তার স্বপ্নে ফিরে আসে, যা তাকে খুবই অস্থির করে তোলে। সে সবসময় আতঙ্কিত অবস্থায় থাকতো, কিন্তু এখন তার সমস্যাগুলো আরো বাড়তে চলেছে, কারণ সে আবারও তার স্বামীর সঙ্গে বালিতে এসেছে। হ্যাঁ, সে একই শহর যেখানে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল, তবে এইবার তার ভাগ্যকে বদলাতে তার সঙ্গে রয়েছে তার স্বামী গ্লেগ, যিনি ব্রিটিশ মিউজিয়ামে আর্ট ফ্যাকাল্টিতে কাজ করেন। তাকে এখানে পাঠানো হয়েছে একটি প্রজেক্টের জন্য, যেখানে তাকে সমুদ্রের নিচ থেকে সে গুপ্তধনের খোঁজ নিতে হবে, যা বহু বছর আগে বালির রাজকুমার ডাকাতের হাত থেকে রক্ষা করতে সে জাহাজটিকে সমুদ্রের নিচে ফেলে দিয়েছিল। গ্লেগ জানেন ক্যাসিডোর বাবার সঙ্গে আসলে কি ঘটেছিল, তাই তিনি তাকে বলে যদি সে না যায় তাহলে হোটেলেই থেকে যেতে পারে। কিন্তু ক্যাসিডো সাহসী ছিল, সে এত তাড়াতাড়ি হার মানার মানুষ ছিল না। কিন্তু যখন সে বাইরে বেরিয়ে এসে শহরের বাতাসে নিঃশ্বাস নেয়, তখন হঠাৎ করে তার চোখের সামনে সেই দৃশ্যগুলো ভেসে উঠতে শুরু করে, যেগুলো সে ভুলে যেতে চায়। আর আমরা যেগুলো ভুলে যেতে চাই সেগুলো বারবার আমাদের মনে চলে আসে। এইদিকে গ্লেগ বেনোস নামের এক লোকের কাছে যায়, যার নৌকাতে করে তারা এই গুপ্তধনের খোঁজের যাত্রা শুরু করবে। এই সময় গ্লেগ বেনোসকে জিজ্ঞেস করে সে কি তার 2 বন্ধুকে এই অভিযানে যুক্ত করতে পারবে। তারা খুবই ভালো মানুষ। বেনোস রাজি হয়ে যায় এবং তাদের ডাক দিতে বলে। এরপর সে পরিচয় করিয়ে দেয় তারা একজন সহকারী, যে একজন স্থানীয় লোক, কিন্তু সে বেশি কথা বলতো না। এভাবেই তাদের রহস্যময় খোঁজ শুরু হয়, কিন্তু এর পরিণতি কি হবে সেটা আমরা এখনো জানি না। সিন পরিবর্তন হয়ে পৌঁছিয়ে যায় সেমির কাছে, যিনি ক্যাসিডোর দাদু এবং তিনি বর্তমানে হার্ভার্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর। তিনি তার ছাত্রদের নিয়ে একটি মিস্টিরিয়াস আইল্যান্ডের গল্প শোনাচ্ছিলেন, যেখানে তিনি বহু বছর আগে গিয়েছিলেন। তিনি বলেন তখন এক হঠাৎ উত্তেজনার মধ্যে তিনি একটি ফুল ছুঁতে যাচ্ছিলেন। ঠিক তখনই তার ক্যাপ্টেন তাকে থামিয়ে দেন এবং বলেন প্রয়োজন নেই, যেটা সুন্দর দেখায় সেটা সবসময় তোমার জন্য ভালো না হতে পারে। সৌন্দর্যের পেছনে অনেক সময় গভীর দাগ লুকিয়ে থাকে, তাই শোকের পেছনে দৌড়াও, রূপের পেছনে না। অন্যদিকে সমুদ্র হুলস্থুল শুরু হয়ে গিয়েছে। এইদিকে জর্ডান নামের এক ব্যক্তির গ্যাং এসে পৌঁছিয়েছে সমুদ্রে একটি ডুবে যাওয়া জাহাজের খোঁজে, যেখানে প্রচুর পরিমাণ ধন সম্পদ লুকানো আছে। কিন্তু এরই মধ্যে তাদের মুখোমুখি হতে হয় কিছু জলদস্যুদের সঙ্গে, যাদের ওপর তারা হঠাৎ করে গুলি চালাতে শুরু করে। তবে জর্ডান ভয় পায় না, কারণ সে জানে এই জলদস্যুরা তাদের সামনে কিছুই নয়। জর্ডান ও তার দল সেই জলদস্যুদের মেরে ফেলে এবং তাদের মালপত্র তাদের নৌকাতে তুলে নেয়। এর বেশিরভাগই ছিল অস্ত্র, যা তাদের কাজে লাগবে। কিন্তু এরই মধ্যে একটি অদ্ভুত জিনিস তাদের নজর কেড়ে নেয়, যেটি খুবই সতর্কতার সাথে প্লাস্টিক ব্যাগে মোড়ানো অবস্থায় রাখা হয়েছিল। তারা অবাক হয়ে যায়, এমন একটি ডিভাইস এই ডাকাতদের হাতে এলো কিভাবে। অন্যদিকে জাহাজে যখন জোরে গান বাজছিল, ক্যাসিডো তার বন্ধুরা তা উপভোগ করছিল। ঠিক তখনই তার কাছে তার দাদুর সেমিসের ফোন আসে। ক্যাসিডির দাদু বলে তারা ক্যাসিডির জন্য চিন্তিত নয়, তারা শুধু শেষবারের মতো তাকে বিদায় জানাতে এসেছে, কারণ এইবার তাদের সংযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। ক্যাসিডি অবাক হয়ে বলে এমন কিছুই হবে না, আমরা এত গভীর সমুদ্রের দিকে যাচ্ছি না। কিন্তু কথা শেষ না হতে সংযোগটি কেটে যায়। ক্যাসিডির কাছে যা বেশ অদ্ভুত মনে হয়, কারণ গ্লেগ আগে থেকেই বলেছিল তারা খুব বেশি ভেতরে যাবে না। তখন ক্যাসিডি বাইরে এসে দেখে এক বিশাল খাঁচা রাখা হয়েছিল, যেটা তারা খোলার চেষ্টা করছিল। এটা দেখে ক্যাসিডি খুব ভয় পেয়ে যায় এবং গ্লেগকে জিজ্ঞেস করে তুমি তো বলেছিলে তুমি মাছ ধরো না, তাহলে এটা কি? তখন বেনোস পরিস্থিতি সামাল দিয়ে বলে এটা আসলে সেই টুরিস্টদের জন্য যারা সমুদ্রের নিচে ডাইভ করে পানির নিচে সৌন্দর্যকে কাছ থেকে উপভোগ করতে চায়। তবে আজ আমরা এটা ব্যবহার করব না। এটা শুনে ক্যাসিডি লজ্জিত বোধ করে এবং নিজের ভুল বুঝাবুঝির জন্য গ্লেগ এবং বেনোজের কাছে ক্ষমা চায়। তবে তখনও তার মুখে সেই ভয় স্পষ্ট
স্পষ্ট দেখা দিচ্ছিল। ঠিক তখনই তার মনে পড়ে যায় তার দাদুর একটি কথা। তার দাদু বলেছিল, যত বেশি তুমি কোনো জিনিস থেকে পালাতে চেষ্টা করবে সেটা তত বেশি তোমাকে ভয় দেখাতে আসবে। তাই ভালো হয় একবার সাহস করে তার মুখোমুখি হও এবং নিজের ভয়কে পরাজিত করো। এই কথা মনে করে ক্যাসিডি গ্লেগকে বলে, আমিও তোমাদের সঙ্গে সেই সমুদ্রে ড্রাইভ করতে যাব। এটা শুনে প্রথমে গ্লেগ অবাক হয়ে যায়, কারণ এই জায়গাতেই ক্যাসিডির জীবনে সবচেয়ে ভয়ানক ঘটনা ঘটেছিল। তবে এরপর গ্লেগ ক্যাসিডির সাহসের প্রশংসা করে এবং রাজি হয়ে যায়। এরপর চারজন পানির নিচে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তাদের মধ্যে সাইরা এবং প্রিয়াও ছিল, কিন্তু বেনোজ ওপর থেকে সবকিছু মনিটর করার সিদ্ধান্ত নেয়। এক এক করে সবাই প্রস্তুত হয়ে পানির নিচে নেমে যায়। নিচে গিয়ে তারা দেখতে পায় একটি পুরনো দ্বিতীয় যুদ্ধের জাহাজ, যার উপরে একটি ট্রাক রাখা হয়েছিল। ওটার সামনে গিয়ে সবাই বেশ কিছু ছবি তোলে। তারা সেখানে অনেক মজা করছিল, কিন্তু হঠাৎ করে সেখানে সাদা হাঙর চলে আসে। হাঙরটি আসতেই তাদের উপর আক্রমণ করে। ক্যাসিডি আর গ্লেগ দ্রুতই সে জাহাজের ভেতরে ঢুকে পড়ে, কিন্তু প্রিয়া বাইরেই রয়ে যায়। আর এই সুযোগে সেই হাঙর তার পায়ের অর্ধেকটা কামড়ে ফেলে। তার আর্তনাদ শুনে বাকিরা তৎক্ষণিক তার দিকে এগিয়ে আসে এবং তাকে টেনে উপরে তোলার চেষ্টা করে, কিন্তু হাঙরটি তখনও আশেপাশে ঘুরছিল। ক্যাসিডির মাত্র কয়েক মিটার দূরেই হাঙরটি ছিল। তবে গ্লেগ সময় মতো তাকে টেনে নিয়ে উপরে চলে আসে। প্রিয়াকে যখন উপরে আনে তখন তার অবস্থা দেখে সবাই আটকে ওঠে। এটা কিভাবে সম্ভব? সবাই অনেক ভয় পেয়ে যায়। তখন সেই লোকাল সহকারীটি বলে, এই কাজ কেবল একটি প্রাণী করতে পারে, যাকে পেতে বহু লোক এখানে এসেছিল, কিন্তু কেউই তাকে ধরতে পারেনি। প্রিয়ার রক্ত খুব দ্রুত বেরিয়ে যাচ্ছিল, তাই সবাই দ্রুত হাসপাতালে রওনা দেওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই বেজন দ্রুত আরেকটি নৌকা দেখতে পায়, যেটা দেখতে বেশ শক্তিশালী লাগছিল। সে ভাবে হয়তো ওরা তাকে সাহায্য করতে পারে, কিন্তু সেই নৌকাটি আসলে জর্ডানের ছিল। জর্ডান তখন সেই ট্র্যাকিং ডিভাইস অন করতে এতে ওই লোকেশনই দেখাচ্ছিল। সম্ভবত এখানে কিছু গুপ্তধন আছে। এই ভেবে সে দ্রুত এইদিকে আসতে শুরু করে। তখন বেনোজ তাকে অনুরোধ করে, আমাদের এক সাথীর ওপর হাঙর আক্রমণ করেছে, যদি তুমি সাহায্য করো তবে তার জীবন বাঁচতে পারে। জর্ডান তখনই দ্রুত তাদের নৌকাতে চলে আসে। সে যখন পিয়ারের অবস্থা দেখে তখন সে বলে, একে বাঁচানো খুব কঠিন হবে, কারণ এইরকম এক ঘটনা আমার সাথেও হয়েছিল। এই যে আমার গলায় যে লকেটটা দেখছো, এটাই তার প্রমাণ। এখন যেহেতু সে আর তাদের সাহায্য করতে পারবে না, তাই বেনোজ তাকে তার নৌকা থেকে চলে যেতে বলে, কারণ সে বুঝে গিয়েছিল জর্ডান আসলে কি করতে এসেছে। কিন্তু শেষ মুহূর্তে জর্ডানের নজর পড়ে সে খাঁচার ওপর, আর তখনই সে তার আচরণ পুরোটাই পাল্টে ফেলে। এখন সে খাঁচাটা যে কোনো মূল্যেই তার চায়, আর তাই সে তার লোকদের নির্দেশ দেয় এইসব লোকদের জোর করে পানিতে ফেলে দেওয়া হোক। ঠিক তখনই ক্যাসিডের সামনে এসে তাকে থামিয়ে জিজ্ঞেস করে, তুমি আসলে কি চাও? কিন্তু জর্ডান নারীদের খুব একটা গুরুত্ব দেয় না, তাই সে ক্যাসিডির দিকে বন্দুক তাক করে। তবুও ক্যাসিডি এক চুলও পিছিয়ে যায় না এবং বলে, তুমি যেটা ভাবছো সেটা কোনোভাবেই সম্ভব নয়। তবে হ্যাঁ, তুমি চাইলে তোমার মালগুলো ফেরত পেতে পারো, যেটা এই নৌকার নিচেই রয়েছে। এটা শুনে জর্ডান খুশিতে পাগল হয়ে যায় এবং বলে, তোমরা এইসব কথা জানলে কিভাবে? তখন ক্যাসিডি বলে, আমি আমার পুরো জীবনটাই সমুদ্রের অনুসন্ধানে ব্যয় করেছি। তুমি যেটা খুঁজছো সেটা খাঁচার ভেতরে আনতে পারবে না, আর তার জন্য প্রয়োজন ছিল বিশাল ধাক্কা। এইটা ভেবে জর্ডান রাজি হয়ে যায় এবং ক্যাসিডিকে সঙ্গে সঙ্গে নিচে নামিয়ে দেয়। কিন্তু শেষ মুহূর্তে সে জানায়, আমাদের কাছে কোনো রেডিও নেই, তাই তোমাকে 45 মিনিট পর পর তোমাকে টেনে তুলবো। এটা বলেই সে ক্যাসিডিকে খাঁচা সহ পানিতে নামিয়ে দেয়। ওপরে তখন গ্লেগ খুব চিন্তিত ছিল, কারণ সে জানে ক্যাসিডি যে কাজটা করছে সেটার ভয় তার সবচেয়ে বেশি। কিন্তু ক্যাসিডি ততক্ষণে নিচে নেমে যাচ্ছে। প্রতিটি সেকেন্ডে সে নিজের দাদুর কথা মনে করতে থাকে। তার দাদু তাকে বলেছে, ভয় পেলে সব শেষ, শান্ত থেকো, তাহলেই তুমি জিতে যাবে। আর এই মুভির পুরোটা জুড়েই সে তার দাদুর বলা কথাগুলো ইন্সপিরেশন হিসেবে কাজে লাগিয়েছিল। তাই সে নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করছিল, কারণ সে জানে একটু ভয় পেলেই সব নষ্ট হয়ে যাবে। যখন ও নিচে পৌঁছায় ওর সামনে আবারও সেই হাঙর চলে আসে। তবে এইবার একটি নয়, বরং দুইটো সাদা হাঙর চলে এসেছিল। ওরা খাঁচার চারিদিকে চক্কর দিতে শুরু করেছিল। যেহেতু ক্যাসিডি সমুদ্র নিয়ে অনেক গবেষণা করেছে, তাই সে জানতো এরা কিছুক্ষণ পর ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাবে। ঠিক তেমনটাই হয়। কয়েক মিনিট পর হাঙরগুলো সরে যায়। তখন ক্যাসিডি ধীরে ধীরে খাঁচা খুলে বের হয়ে আসে, কিন্তু ক্যাসিডির মুখে তখনও ভয় স্পষ্ট দেখা দিচ্ছিল। এইদিকে উপরে গ্লেগ কিছু সোনার কয়েন নিয়ে আনে, বেনজের পকেটে ঢুকিয়ে দেয়, যাতে জর্ডানের কোনো সন্দেহ না হয়। কিন্তু ঠিক তখনই জোরে একটা চিৎকার ভেসে আসে, কারণ এইবার সে ভয়ঙ্কর হাঙর দেখা গিয়েছে, আর তার আকৃতি এত বিশাল ছিল যে সবাই হতবাক হয়ে যায়। তখন গ্রেগ বলে, ক্যাসিডিকে এখনই ওপরে তুলে নিয়ে আনা হোক, কারণ নিচে ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে। কিন্তু জর্ডান তা মানে না। সে বলে, যতক্ষণ না তার কাজ শেষ হচ্ছে সে তাকে ওপরে উঠাবে না। এই কথা শুনে গ্রেগ অনেক রেগে যায়, কিন্তু তবুও সে কিছুই
করতে পারে না। এইদিকে নিচে ক্যাসিডি দ্রুত সেই ব্যাগগুলো দড়িতে বাঁধতে শুরু করে, কিন্তু তখনই সেই হাঙর আবারও ফিরে আসে। কিন্তু ক্যাসিডি টেরি পায় না কখন সেই হাঙরগুলো তার এত কাছাকাছি চলে এসেছে। তবুও সে ভয়কে জয় করে যত তাড়াতাড়ি সম্ভব ব্যাগগুলো বেঁধে আবারও খাঁচার মধ্যে ঢুকে যায়। তবে তখনই হঠাৎ করে এক হাঙর খুব জোরে এসে খাঁচায় ধাক্কা দেয়, তার ঝাঁকুনি উপরে নৌকা পর্যন্ত পৌঁছিয়ে যায়। এই শব্দ শুনে গ্রেগ অনুরোধ জানায়, প্লিজ এখনই ওকে উপরে তুলে নাও, অনেক দেরি হয়ে গিয়েছে। তখন জর্ডান রাজি হয়ে যায় এবং ক্যাসিডিকে টেনে তুলতে শুরু করে, কিন্তু ঠিক তখনই হাঙর দড়িতে আক্রমণ করে, ফলে ব্যাগগুলো নিচে পড়ে থাকে। যখন ক্যাসিডি উপরে আসে সে আতঙ্কিত হয়ে বলে নিচে হাঙর আছে, কিন্তু জর্ডান তার কোনো কিছুই শোনে না। তার তো যে কোনো মূল্যেই হোক সেই ব্যাগগুলো চাই। সে ক্যাসিডিকে আবার নিচে যাওয়ার কথা বলে। এরপর জর্ডানের একটা লোক পানিতে নামে, কিন্তু সেই হাঙর তাকে পানি নিচে টেনে নিয়ে যায়। আর কিছু সেকেন্ডের মধ্যে সমুদ্রের পানি লাল হয়ে যায়। এই সুযোগে গ্রেগ জর্ডানের কাছ থেকে তার বন্দুক কাড়ার চেষ্টা করে, কিন্তু সফল হয় না। উল্টো জর্ডান তাকে মেরে পানিতে ফেলে দেয়, এমনকি তার উপর গুলিও করে, কিন্তু একটা গুলিও তার গায়ে লাগে না। এইদিকে ক্যাসিডি দেখে যে গ্রেগ পানিতে পড়ে গিয়েছে, পানি রক্তে লাল হয়ে গিয়েছে, আর তার সেই পুরনো দৃশ্যের কথা মনে পড়ে যায় যখন তার বাবার মৃত্যুর শেষ মুহূর্তে ছিল। ঠিক তখনই জর্ডানের দ্বিতীয় লোক এগিয়ে যায় তার নিজের সাথীকে বাঁচানোর জন্য। তাকে বাঁচাতে গিয়ে সে নিজেই হাঙরের শিকার হয়ে যায়। এখন সে মেয়েদের নিজের শিকার বানাতে চায়, কারণ সে এখন ভীষণ রেগে আছে। এইদিকে তার সম্মান হারিয়েছে এবং অন্যদিকে তার সহকর্মীরা সবাই মারা পড়েছে। এত আতঙ্কে পড়ে ক্যাসিডি জর্ডানকে এক নতুন প্রস্তাব দেয়। সে তাকে সেই গোল্ডেন কয়েন দেখায় যা তার নিচে পেয়েছিল। এইগুলো দেখে জর্ডানের মন আবারও বদলে যায়। সে বুঝে যায় নিচে নিশ্চয় এমন আরো অনেক কয়েন আছে যার জন্য এই লোকেরা সেখানে গিয়েছিল, কিন্তু তাদের বন্ধুদের আহত হওয়ার কারণে উপরে চলে এসেছে। জর্ডান তখন বলে, তোমরা দুজন আবারও নিচে যাও আর সব কয়েন নিয়ে আসো, তারপরে আমি তোমাদেরকে ছেড়ে দেব। এই সময় আমরা সমুদ্রে আরেকজনকে সাঁতার কাটতে দেখি। সে আর কেউই ছিল না, গ্রেগ ছিল। সে এখনো বেঁচে আছে। সে সামনে জলদস্যু নৌকা দেখতে পেয়ে তার দিকে ছুটে যেতে শুরু করে। এইদিকে ক্যাসিডির মনে সন্দেহ জাগে যে জর্ডান কিছু একটা লুকাচ্ছে। সেটা জানার জন্য সে তার কাছে যায়। এতক্ষণে জর্ডান পুরোপুরি বিরক্ত হয়ে গিয়েছিল, তাই সে পাগলামিতে সে জানিয়ে ফেলে সে আগে ইউনাইটেড স্টেট নেভিতে ছিল। কিন্তু সে আর কিছুই বলার আগে একজন এসে জানায় কোস্টগার্ড এসে গিয়েছে। এটা শুনে জর্ডান তার বাকি লোকদের বাইরে আসতে বলে আর এক ঝটকায় সব গার্ডদের মেরে ফেলে, কারণ সে কোনো ঝুঁকি নিতেই চাচ্ছিল না। এই গুলির বিনিময়ে একটা বিস্ফোরণ ঘটে, ফলে অ্যাসিস্ট্যান্ট ভীষণভাবে আহত হয়ে পড়ে। তাই বেনস তার সাহায্য করতে শুরু করে। তখন জর্ডান এসে বলে এত কিছুর কোনো মানেই নেই, যখন সব গুপ্তধন আমি পেয়ে যাব তখন আমি সবাইকে মেরে ফেলবো। এটা শুনে বেনস রেগে পাগল হয়ে যায় আর জর্ডানের সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু জর্ডান তার কাঁধে একটি গুলি করে আর তাকে অচেতন করে ফেলে। এইদিকে গ্রেগ জলদস্যু নৌকাতে একটা বন্দুক পেয়ে যায় আর সেটা সে নিজের কাছে রেখে ফেরত আসতে শুরু করে। এইদিকে দুই মেয়ে ক্যাসিডি আর সাইরা ড্রাইভ করে নিচে নামছে, তাও কোনো আপত্তি ছাড়াই, কারণ এইবার তারা সেই জায়গায় না গিয়ে অনেক দূরে চলে যায়। তখন ক্যাসিডি সাইরাকে বলে চলো আমরা মাঝপথে সাঁতার কেটে যাই, যাতে কারো কাছ থেকে সাহায্য পাওয়া যায়। কিন্তু তারা সাঁতার কাটার আগে সেখানে হাঙর চলে আসে। ক্যাসিডি সাইরাকে সাবধান করে বলে কোনো নড়াচড়া করো না, কিন্তু যখন মৃত্যুর সামনে দাঁড়িয়ে থাকে তখন কেউ শান্ত থাকতে পারে না। সাইরাও পারেনি আর এক ঝটকায় সে হাঙর তাকে কামড়ে ফেলে, কিন্তু ক্যাসিডি সেই ভুল করেনি। সে একদম মূর্তির মতো দাঁড়িয়ে থাকে, ফলে হাঙর তার সামনে দিয়ে চলে যায়। সে বুঝে যায় এখন হাঙর কিছুই করবে না, তাই সে দ্রুত নৌকাতে ফিরে আসে আর জর্ডানকে বলে যদি সব গুপ্তধন চাও তবে তুমি নিজে গিয়ে এগুলো নিয়ে আসো। কিন্তু জর্ডান এই কথা সহ্য করতে পারে না। সে অনেক রেগে যায় এবং বল প্রয়োগ করে ক্যাসিডির ওপর। এইদিকে গ্লেকও বন্দুক হাতে নিয়ে উপরে উঠে আসে আর জর্ডানের শেষ লোকটিকেও মেরে ফেলে। আর ঠিক যখনই সে ক্যাসিডিকে মারতে যাচ্ছিল সেই মুহূর্তে পেছন থেকে এসে হাজির হয় গ্রেগ। এই সুযোগ নিয়ে ক্যাসিডি জর্ডানের ওপর আঘাত করে, ফলে তার বন্দুক ছিটকে যায় আর ক্যাসিডির হাতে লাগে। ক্যাসিডি এখন জর্ডানের ওপর খুবই বিরক্ত হয়ে গিয়েছিল। বিনা কোনো চিন্তায় সে তাকে গুলি করে তাকে পানিতে ফেলে দেয়। সেখানেই হাঙর মুহূর্তের মধ্যে এসে তাকে গিলে খেয়ে ফেলে। এই সময় তাদের খবর আসে যে বেনস এখনো জীবিত, তাই সবাই দ্রুত তাকে নিয়ে নৌকাতে ওঠে এবং সেই জায়গা থেকে চলে যায়। যতটা সুখ শান্তিতে তারা এখানে এসেছিল শেষে শুধু চারিদিকে ছড়িয়ে পড়লো লাশ। আর এভাবে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা আজকের মুভি এক্সপ্লেনেশন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আর যদি আমার এক্সপ্লেনেশন এবং মুভি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আবার দেখা হবে অন্য কোনো অসাধারণ একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।